নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহিত্য কথা একাদশ শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইটি থেকে কিছু বাছাই প্রশ্ন দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝে বুঝে, এবং সেই জায়গাটা থেকে একটা ছোট্ট পরীক্ষার মতন হবে। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে পরীক্ষাটায় অংশগ্রহণ করুন, কারণ আমাদের এসএলএসটি খুব সামনে চলে এসেছে, 9, 10, 11, 12-এর পরীক্ষা, এবং আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে যেরকমভাবে নেট সেটের ক্লাস করানো হচ্ছে সেরকমভাবে যেন এসএসসি বা এসএলএসটির মক টেস্টগুলো অন্তত নেওয়া হয়, এবং তার কিছু ক্লাসও আমি টেক্সট ধরিয়ে ধরিয়ে করেছি, কিছু স্টাডি নোটও আমি সেখানে শেয়ার করেছি, যেটা হচ্ছে এসএসসি এমএসসি প্লেলিস্ট বলে রয়েছে, সেই প্লেলিস্টে আপনারা দেখতে পাবেন। আজকের যে মূলত বিষয়টা, এর আগে একটা পরীক্ষা হয়ে গেছে অলরেডি, এটা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে, 2 নম্বর পরীক্ষা মক টেস্ট। সাহিত্য কথা একাদশ শ্রেণী থেকে প্রশ্নগুলো রয়েছে। তাহলে চলুন, এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং কিছুক্ষণ সময় দেওয়া হবে, তারপরে আমি এর সঠিক উত্তরগুলো বলে দেব। আচ্ছা, প্রথম রয়েছে, পৌরাণিক আধুনিক গল্পে লেখক কত টাকায় জমিদারের পুত্রবধূর প্রসব করান? পৌরাণিক আধুনিক গল্পে লেখক কত টাকায় জমিদারের পুত্রবধূর প্রসব করান? 1 নম্বর অপশনে রয়েছে 500 টাকা, 2 নম্বর অপশনে রয়েছে 1000 টাকা, 3 নম্বর অপশনে রয়েছে 300 টাকা, আর 4 নম্বর অপশনে রয়েছে 2000 টাকা। কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা আপনারা আমাকে কমেন্টে জানান। 1-এর লিখে 1-এর 1 কি 2 না 3 নাকি 4। আচ্ছা, আশা করি উত্তরটা আপনাদের হয়ে গেছে। সঠিক উত্তর হলো, পৌরাণিক আধুনিক গল্পে লেখক 1000 টাকায় জমিদারের পুত্রবধূর প্রসব করাতে রাজি হয়েছিলেন। 1 নম্বরের উত্তর পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঈর্ষা গল্পটি কার লেখা? ঈর্ষা গল্পটি কার লেখা? 1 হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, 2 হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়, 3 হচ্ছে আশাপূর্ণা দেবী, এবং 4 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঈর্ষা গল্পটি কার লেখা? ঈর্ষা গল্পটি খুব গুরুত্বপূর্ণ একটি গল্প, একাদশ শ্রেণীর সাহিত্য কথা বইয়ের অন্তর্গত, এবং এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আপনারা বলুন। আচ্ছা, আশা করি আপনারা সঠিক বিকল্পটি চুজ করে নিয়েছেন। আমি এবার উত্তরটি বলছি। ঈর্ষা গল্পটি যার লেখা সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর একটি অন্যতম প্রধান গল্প হচ্ছে ঈর্ষা গল্প। পরবর্তী প্রশ্নে চলে আসছি। শ্রীমন্তর ছোট বোনের শ্বশুর বাড়ি কোথায়? শ্রীমন্তর ছোট বোনের শ্বশুর বাড়ি কোথায়? এটা কিন্তু ঈর্ষা গল্পেরই অন্তর্গত একটি প্রশ্ন। শ্রীমন্তর ছোট বোনের শ্বশুর বাড়ি কোথায়? এই গল্পে আমরা অনেকগুলো জায়গার প্রসঙ্গ পাবো, যেমন এখানে অপশনেও রয়েছে, দেখুন। 1 হচ্ছে ঢাকুরিয়া, 2 গড়িয়াহাট, 3 ভবানীপুর, 4 হাবড়া, এই হচ্ছে 4টে অপশন। তো সেখানে কিন্তু আমাদের একদম খেয়াল রাখতে হবে যে শ্বশুরবাড়ির ঠিকানাটা কোথায় বলা হয়েছিল। আশা করি আপনারা এর উত্তরটা এতক্ষণে করে ফেলেছেন। আমি সঠিক উত্তরটি বলছি। শ্রীমন্তর ছোট বোনের শ্বশুর বাড়ি হচ্ছে ভবানীপুর। ঠিক আছে, ভবানীপুর। আচ্ছা, এখানে আরো কতগুলো প্রশ্ন হতে পারে, যেমন শ্রীমন্ত তার ছোট বোনের জন্য যে খাবার কিনে নিয়ে গেছিল, প্রথমত কি খাবার কিনে নিয়ে গেছিল বা কোথা থেকে নিয়ে গেছিল, সেই খাবার কিন্তু গড়িয়াহাট থেকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। আর শ্রীমন্তর যে বাড়ি সেটা কিন্তু ঢাকুরিয়াতে। তাই দেখুন, এই বিষয়গুলো এতটাই রিলেটেড, তাই গুলিয়ে যেতে পারে, তাই এই প্রশ্নটা কিন্তু আমি দিয়েছি। আরেকটা কথা বলে রাখি, সাহিত্য কথা থেকে এটাই কিন্তু পরীক্ষার জাস্ট নয়, এরপরে আরো অনেক পরীক্ষা নেওয়া হবে। এখানে বেশ 20টা প্রশ্ন নিয়ে আসা হচ্ছে বাছাই হিসেবে, এরপর আরো এরকম পরীক্ষা হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আড্ডা জিনিসটির পূর্ণ বিকাশ কোথায়? আড্ডা জিনিসটির পূর্ণ বিকাশ কোথায়? আড্ডা বুদ্ধদেব বসুর গল্পটি থেকে দেওয়া হয়েছে। 1 হচ্ছে বারাসাত, 2 হচ্ছে বাংলাদেশ, 3 হচ্ছে বিহার, আর 4 হচ্ছে কলকাতা।
বারাসাত বাংলাদেশ, বিহার, কলকাতা। আড্ডা জিনিসটির পূর্ণ বিকাশ কোথায়? সঠিক উত্তরটা আশা করি আপনারা জানিয়েছেন। আড্ডা জিনিসটির পূর্ণ বিকাশ হচ্ছে অপশন 2, বাংলাদেশ। বাংলাদেশের কথা কিন্তু বলা হয়েছে যেখানে আড্ডার পূর্ণ বিকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন নাম্বার 5, আড্ডায় লোক সংখ্যার ঊর্ধ্ব সংখ্যা কত? এখানে কিন্তু আড্ডায় ন্যূনতম কতজন লোক প্রয়োজন যেরকম রয়েছে, ঠিক তেমনি ভাবে সব থেকে ঊর্ধ্ব সংখ্যা কতজন প্রয়োজন সেটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তাই আড্ডায় লোক সংখ্যার ঊর্ধ্ব সংখ্যা কত? 5 জন, 10 জন, 10 কি 12 নাকি 15? এর সঠিক উত্তর কোনটি হবে সেটা আমাকে কমেন্টে আপনারা জানান। আড্ডায় লোক সংখ্যার ঊর্ধ্ব সংখ্যা কত? আশা করি উত্তরটা হয়েছে। আমি এবার বলে দিচ্ছি। এর যে সঠিক উত্তর সেটা হবে অপশন 3, অর্থাৎ 10 কি 12। আর আড্ডায় লোক সংখ্যার নিম্নতম সংখ্যা কত বলা হয়েছিল? 3। মনে রাখতে হবে। ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো থেকেই প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। শ্রীপান্থ কার ছদ্মনাম? শ্রীপান্থ কার ছদ্মনাম? এটা যেরকম সাহিত্যের ইতিহাসের রিলেটেড প্রশ্ন বলতে পারি, আরেকটাও বলতে পারি যে এখানে শ্রীপান্থের মুন্সিজি বলে একটি গল্প কিন্তু রয়েছে। তাহলে আপনারা বলুন শ্রীপান্তের ছদ্মনাম কি? সরি, শ্রীপান্ত কার ছদ্মনাম? কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়, নিখিল সরকার, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ। এই 4 জনের মধ্যে কার ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ সেটা বলতে হবে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে নিখিল সরকার। 2 হচ্ছে নিখিল সরকার, যার ছদ্মনাম হচ্ছে শ্রীপান্থ। এই শ্রীপান্থ বা নিখিল সরকারের আরেকটি গল্পও কিন্তু আমরা 9-10 বইতে কিন্তু আমরা পেয়েছি। সেই গল্পটির নাম যদি আপনাদের মনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে নিখিল সরকার শ্রীপান্তের ওই গল্পটির নামটা কি। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 7 নম্বর, কেরি সাহেবের কাছে রামরাম বসু কত টাকা পেতেন? মানে কি হলো? রামরাম বসু কে ছিলেন? তিনি কেরি সাহেবের মুন্সি ছিলেন। মুন্সিজি গল্পটা থেকে প্রশ্ন করা হয়েছে যে কেরি সাহেবের কাছে রামরাম বসু কত টাকা পেতেন? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, কত টাকা মাইনে পেতেন কেরি সাহেবের মুন্সি হিসাবে রামরাম বসু যে ছিলেন তিনি কত টাকা মাইনে পেতেন? সঠিক উত্তর কোনটা হবে মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানান। আচ্ছা, আশা করি উত্তরটা হয়েছে। আমি এবার বলছি এর যে সঠিক উত্তর সেটা হবে 1, 20 টাকা। কেরি সাহেবের কাছে তিনি কত পেতেন? 20 টাকা পেতেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। 8 নম্বর প্রশ্ন, একজন ভাগ্যবান মুন্সি যার আঙুল ফুলে কলা গাছ তার নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বাছাই 20টা প্রশ্ন আমি তুলে সেরকমই দিয়েছি যেগুলো যেগুলো হাইলাইটেড এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন ভাগ্যবান মুন্সি যার আঙুল ফুলে কলা গাছ তার নাম কি? রামলোচন, কাশীনাথ, রাজা নবকৃষ্ণ বাহাদুর নাকি গোলকনাথ দাস? কোনটা হবে সঠিক উত্তর আপনারা আমাকে জানান। কোনটা সঠিক উত্তর হবে বলে আপনাদের মনে হচ্ছে? আচ্ছা, এর যে সঠিক উত্তর আশা করি আপনারা করেছেন, আমি বলছি সেটা হচ্ছে 3 নম্বর, রাজা নবকৃষ্ণ বাহাদুর সম্পর্কে কিন্তু এই কথা বলা হচ্ছে। এই রাজা নবকৃষ্ণ বাহাদুরকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে যে কে তাকে রাজা বানিয়েছিলেন। ঠিক আছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। এরপরে যখন আবার পরীক্ষা নেওয়া হবে তখন এইগুলো বাদ দিয়ে যে আরো কিছু বাছাই প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমি আসব। নেক্সট প্রশ্নে চলে যাই। 9 নম্বর, লেবেডেফের মুন্সি কে ছিলেন? লেবেডেফ, লেবেডেফের মুন্সি কে ছিলেন? হেরাসিম লেবেডেফের নাম আমরা শুনেছি নিশ্চয়ই। বাংলা ভাষার যিনি প্রথম নাট্যকার হেরাসিম লেবেডেফ, তার মুন্সি কে ছিলেন? কাশীনাথ, গোলকনাথ দাস, রামলোচন নাকি নাজারুল্লাহ? কে ছিলেন লেবেডেফের মুন্সি? আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে।
পারলে বাঁদিকে মানুষদের নাম আর ডান দিকে তাদের মুন্সিদের নাম লিখবেন, লিখে মনে রাখার চেষ্টা করবেন কে কার মুন্সি ছিলেন। এটাও কিন্তু নেটের মতন করে প্রশ্ন আসতে পারে, ক্রসিং ক্রসিং করে ম্যাচ করতে দিতে পারে। তাই লেপেডেফের মুন্সি সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 2 গোলকনাথ দাস। আচ্ছা, পরীক্ষার পাশাপাশি উত্তরের পাশাপাশি আমি একটু আলোচনাও করে দিচ্ছি যে কিভাবে আপনাদের পড়তে হবে বা কিভাবে টেক্সটটাকে ভাবতে হবে, এবং খুব ইজিভাবে প্রশ্ন আসবে এটা কিন্তু ভাববেন না, কম্পিটিশন অনেক হাই, সুতরাং আমাদেরকে ওভাবেও কিন্তু দেখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা বিভাগের সেকেন্ড মুন্সি ছিলেন, বাংলা বিভাগের সেকেন্ড মুন্সি ছিলেন আনন্দচন্দ্র শর্মা, গোলাম হোসেন, নজরুল্লাহ নাকি রামলোচন? বাংলা বিভাগের সেকেন্ড মুন্সি কে ছিলেন? আনন্দচন্দ্র শর্মা, গোলাম হোসেন, নজরুল্লাহ নাকি রামলোচন? আশা করি আপনারা সঠিক উত্তর করেছেন। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর, আনন্দচন্দ্র শর্মা ছিলেন বাংলা বিভাগের সেকেন্ড মুন্সি। পরবর্তী প্রশ্নে চলে আসছি, 11 নম্বর প্রশ্ন। প্রকৃতি কবিতায় বিস্ময়ে তাই জাগে আমার গান, এই লাইনটা কতবার আছে? যে কোনো কবিতায় কোনো লাইন যদি 2-3 বার থাকে সেটা কিন্তু মনে রাখতে হবে। প্রকৃতি কবিতায় বিস্ময়ে তাই জাগে আমার গান, এই লাইনটা কতবার আছে? 1 বার, 2 বার, 3 বার নাকি 4 বার? কতবার রয়েছে সেটা আমাকে জানান। সঠিক যে উত্তরটি সেটা হবে হচ্ছে 4 বার। 4 বার, অপশন 4, 4 বার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মানুষের নামে কবিতায় কটি দেশের নাম রয়েছে? মানুষের নামে কবিতায় কটি দেশের নাম পাওয়া যায়? মানুষের নাম কবিতা, কবিতাটি কার? যদি জানা থাকে আমাকে একটু লিখে জানান যে মানুষের নাম কবিতাটি কার। এটা আমি এক্সট্রা প্রশ্ন করলাম। আর এখানে প্রশ্ন হচ্ছে মানুষের নাম কবিতায় কটা দেশের নাম রয়েছে? 5টা, 6টা, 7টা নাকি 8টা? আচ্ছা, মানুষের নামে হচ্ছে 8টা দেশের কথা রয়েছে। 8টা দেশের নাম কিন্তু রয়েছে এই কবিতাতে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নীল লোহিত ছদ্মনামটি কার? এটা প্রত্যেকের পারার কথা। নীল লোহিত ছদ্মনামটি কার? বীরেন্দ্র চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীপান্থ? কার নীল লোহিত ছদ্মনামটি কার? কোনটা হবে সঠিক উত্তর আপনারা কমেন্টে জানান, আমি এখানে বলছি। নীল লোহিত ছদ্মনাম কার? সেটা হচ্ছে নাম্বার 2 অপশন, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 14 নম্বর প্রশ্ন। বুম বুম গল্পটির অনুবাদক কে? বুম বুম গল্পটির অনুবাদক কে? উৎপল দত্ত, শঙ্খ ঘোষ, বীরেন্দ্র চট্টোপাধ্যায় নাকি বুদ্ধদেব বসু? বুম বুম গল্পটির অনুবাদক কে? আশা করি উত্তর আপনারা করেছেন। সঠিক উত্তর হচ্ছে উৎপল দত্ত। সঠিক উত্তর হচ্ছে উৎপল দত্ত বুম বুম গল্পটির অনুবাদক। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 15 নম্বর প্রশ্ন। ফ্রাসোয়ার, আচ্ছা এখানে একটা চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে বানানে। ফ্রাসোয়ার বয়স কত? 5 বছর, 6 বছর, 7 বছর নাকি 8 বছর? ফ্রাসোয়ার বয়স কত? খুব সোজা একটা প্রশ্ন, বুম বুম গল্পেরই অন্তর্গত। ফ্রাসোয়ার বয়স কিন্তু সঠিক উত্তর হচ্ছে 7 বছর। বাচ্চাটির বয়স কত ছিল? 7 বছর। পরবর্তী প্রশ্নে গেলাম। বুম বুমের বুকে কিসের ছবি আঁকা? বুম বুমের বুকে কিসের ছবি আঁকা? আরশোলা, প্রজাপতি, কেঁচো নাকি কেন্ন? কিসের ছবি আঁকা ছিল বুম বুম ক্যারেক্টারটার বুকের মধ্যে? আরশোলা, প্রজাপতি, কেঁচো, কেন্ন? আশা করি আপনারা উত্তর করে ফেলেছেন এর মধ্যে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্রজাপতি। বুম বুমের বুকে কিসের ছবি আঁকা ছিল? প্রজাপতির ছবি আঁকা ছিল। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আফ্রিকা কবিতাটির অনুবাদক কে? এইগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। যে কোনো কবিতা বা যে কোনো গল্প যে অনুবাদ করেছেন তার নামটা কিন্তু জানতে হবে।
তাহলে আফ্রিকা কবিতার অনুবাদককে শঙ্খ ঘোষ, উৎপল দত্ত, বীরেন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? আশা করি উত্তর হয়েছে। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে শঙ্খ ঘোষ। আফ্রিকা কবিতাটির অনুবাদক হচ্ছে শঙ্খ ঘোষ এবং আফ্রিকা কবিতাটা লিখেছেন ডেভিড ডিও। ঠিক আছে, সেটাও কিন্তু জানতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রবীন্দ্রনাথের যে গল্পগুচ্ছে দেনা পাওনা, সেই দেনা পাওনা গল্পের বরপক্ষ থেকে কত টাকা পণ নেওয়া হয়? দেনা পাওনা গল্পে বর পক্ষ থেকে কত টাকা পণ নেওয়া হয়? 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা নাকি 20,000 টাকা? কত টাকা পণ নেওয়া হয় দেনা পাওনা গল্পে বরপক্ষ থেকে? এটার যে সঠিক উত্তর হবে সেটা হবে 10,000 টাকা। 10,000 টাকা পণ নেওয়া হয়। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? ওই একই গল্প থেকে দেওয়া হয়েছে। রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? হরমোহন, রাস সুন্দর, রামদয়াল নাকি রহমান? রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্রের বা বড় ছেলের নামটা কি ছিল? আশা করি উত্তরটা আপনারা করেছেন। এর যে সঠিক উত্তর সেটা হবে হরমোহন। হরমোহন হচ্ছে রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র। পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে, গোবিন্দ যেখানকার স্কুল থেকে পাশ করেছে, গোবিন্দ যেখানকার স্কুল থেকে পাশ করেছে এটা কোন গল্প থেকে দেওয়া হয়েছে? এই এক্সট্রা প্রশ্নটা আমি আপনাদের করলাম যে গোবিন্দ যেখানকার স্কুল থেকে পাশ করেছে, 20 নম্বরের প্রশ্নটার একটা এক্সট্রা প্রশ্ন হচ্ছে যে এটা কোন গল্প থেকে দেওয়া হয়েছে, সেটাও আপনারা লিখবেন। এবং তার পাশাপাশি হচ্ছে উত্তরটা আমাকে বলুন কোনটা হবে, ময়মনসিংহ, চাটগা, বরিশাল নাকি ঢাকা? গোবিন্দ কোথা থেকে পাশ করেছে, কোন স্কুল থেকে, কোথাকার স্কুল থেকে? সঠিক যে উত্তর সেটা হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহের স্কুল থেকে পাশ করেছে। আশা করি আজকের পরীক্ষা আপনারা প্রত্যেকে দিয়েছেন এবং এইভাবেই প্রত্যেকে পড়াশুনো করতে থাকুন। কে কত পেলেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। একদম আমাকে কোনটার কি উত্তর হয়েছে সেটা যেমন জানাবেন, তেমনি আপনারা নিজেরা টোটাল করে আমাকে জানান যে 20টা প্রশ্ন 20-র মধ্যে আপনারা কত পেয়েছেন। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এরকম ধরনের যে কোনো ক্লাস কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এবং আর কি ধরনের ক্লাস চাই, কিভাবে পড়ানো যাবে ইত্যাদি যে কোনো বিষয় আপনারা জানাবেন। যদি এখানেও কোনো ভুলভ্রান্তি থাকে তাহলেও কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।